একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগত। আজকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার আইসিটির 25টি প্রশ্ন সলভ করব। সরাসরি প্রশ্নে চলে যাই। তোমাদের সাথে আছি আমি সুমন স্যার, আইসিটি টাইমসের পক্ষ থেকে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হার্বার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন? এই প্রশ্নটি অধ্যায় 1-এর গ্লোবাল ভিলেজ টপিক থেকে এসেছে। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান একজন কানাডিয়ান দার্শনিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ, কানাডা। পরের প্রশ্নে বলা হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে ক্লাউস শোয়েব। তারপরের প্রশ্নে বিএসএ এর পূর্ণরূপ কি? বিএসএ এর পূর্ণরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার এলিয়েন্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, বায়োমেট্রিক পদ্ধতি হলো ফিঙ্গারপ্রিন্ট রিডার, ফিঙ্গার আইডেন্টিটি, ফিঙ্গার ইনপুট ডাটা, ফিঙ্গার বায়োলজিক্যাল ডাটা। তাহলে সঠিক উত্তর হবে ঘ, কারণ বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারের রেখার বিন্যাস ত্বকের টিস্যু বা ত্বকের নিচে রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ফিঙ্গার থেকে বায়োলজিক্যাল ডাটা গ্রহণ করা হয়। তাহলে বায়োমেট্রিক পদ্ধতি হচ্ছে ফিঙ্গারের বায়োলজিক্যাল ডাটা। সঠিক উত্তর হচ্ছে ঘ। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? 1 অপশন ক ভুল। কেন? অপশন ক এ বলা হচ্ছে বায়োমেট্রিক, যেখানে বায়ু শব্দের অর্থ হচ্ছে লাইফ বা জীবন, এবং মেট্রিক শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিমাপ। জিন ফাইন্ডিং এর সাথে বায়োমেট্রিক্স এর কোনো সম্পর্ক নেই। অপশন খ তে আসি, বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স এরও জিন ফাইন্ডিং এর সাথে কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে কোষের মলিকুলার লেভেলে প্রত্যেকটা মিনারেল কিভাবে কাজ করে বা কিভাবে রিয়েক্ট করে সেই নিয়ে পড়াশোনা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর কাজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ জিন ফাইন্ডিং নিয়ে গবেষণা করা হয়। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, বলা হচ্ছে উদ্দীপকটি পড়ো এবং 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। আইসিটি শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তাহলে আমরা এখানে বায়োমেট্রিক্স এর একটা প্রমাণ পেলাম, যেখানে ফেস রিকগনিশন অথবা আইরিশ স্ক্যানারের মাধ্যমে গেট লক বা খোলা যায়। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। তাহলে প্রথম অংশ ইন্ডিকেট করতেছে বায়োমেট্রিককে এবং পরের অংশটুকু ইন্ডিকেট করতেছে ভার্চুয়াল রিয়েলিটিকে। বলা হচ্ছে, শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। কেন ঘ সঠিক উত্তর হবে? কারণ দেখা মাত্রই দরজাটি খুলে গেছে। তাহলে দেখার সাথে রেটিনার সম্পর্ক রয়েছে, তাই সঠিক উত্তর হবে ঘ। পরের প্রশ্নে বলা হচ্ছে, ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল ত্রিমাত্রিক দৃশ্য, কৃত্রিম জীবন্ত দৃশ্য। কারণ ভার্চুয়াল রিয়েলিটিতে অর্থাৎ ত্রিমাত্রিক দৃশ্য দেখানো হয় না। এই কারণে সঠিক উত্তর হবে ত্রিমাত্রিক দৃশ্য, এবং সেখানে কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য দেখানো হয়েছে, তাই সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে খ। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, EFF এর পরের সংখ্যা কত? এটি চ্যাপ্টার 3-এর যোগ টপিক থেকে এসেছে। যখনই পরের সংখ্যা জানতে চাওয়া হয়, তখন প্রশ্নে যে সংখ্যাটি দেয়া থাকে, যেমন এখানে দেয়া আছে EFF, তার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়। এক্সাম্পল, যদি আমার রুল 6 হয়, তাহলে আমার পরের জনের রুল জানতে হলে আমাকে 6 এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমার রুল যদি 6 হয়, তাহলে পরের জনের রুল হলো 7। একইভাবে যে সংখ্যাটি এখানে দেয়া আছে, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। আমি যদি তার পরের সংখ্যাটি বের করতে যাই, এই সংখ্যার সাথে আমাকে 1 যোগ করতে হবে। এখন আসি, আমরা জানি f এর সমতুল্য মান হচ্ছে 15, তার সাথে 1 যোগ করলে হয় 16, কিন্তু 16 এর সমতুল্য কোনো হেক্সাডেসিমাল অঙ্ক নেই। তাই আমরা 16-কে হেক্সার ভিত্তি 16 দ্বারা ভাগ করব। তাহলে 16 একে 16 ভাগশেষ 0, তাহলে যোগফল হচ্ছে 0, হাতে আছে 1,
এফ মানে হচ্ছে 15, আবার 1 যোগ করলে 16 হবে, তাহলে ভাগশেষ হবে আবারও 0, হাতে আছে 1। ই মানে 14, 14 সাথে 1 যোগ করলে হয় 15, 15 সমতুল্য হেক্সাডেসিমাল অঙ্ক হচ্ছে এফ, তাহলে অ্যান্সার হচ্ছে F00, অপশন গ সঠিক। 9 নম্বর প্রশ্নটিও অধ্যায় 3-এর যোগ টপিক থেকে এসেছে। এখানে একটি অনুক্রম দেয়া আছে বা ধারা দেয়া আছে, বলছে তার পরের মান কত। সেক্ষেত্রে আমাদের অনুক্রমটির সাধারণ যে পার্থক্য সেটা দেখতে হবে। যেমন 4 থেকে 8 এর পার্থক্য হচ্ছে +4, আমি যদি 4 এর সাথে +4 4কে যোগ করি তাহলে আমি 8 পাবো। 8 এর সাথে যদি আমি 4কে যোগ করি তাহলে আমি সি পাবো, অর্থাৎ 12, যার হেক্সাডেসিমালের সমতুল্য মান হচ্ছে সি। এখন যদি আমি এই সি এর সাথে +4 যোগ করি, যেহেতু এটা সমান্তর ধারা, প্রত্যেকটা পদের অন্তর সমান, তাই যদি আমি সি এর সাথে 4 যোগ করে আমি পরের সংখ্যাটি পাবো। সি এর সমতুল্য অঙ্ক হচ্ছে 12, আর তার সাথে 4 যোগ করলে টোটাল আনসার আসবে 16, কিন্তু হেক্সাডেসিমালে 16 সমতুল্য কোনো অঙ্ক নেই, তাই প্রাপ্ত যোগফল 16কে হেক্সার ভিত্তি 16 দ্বারা ভাগ করতে হবে। 16 একে 16, ভাগশেষ 0, তাহলে যোগফল হবে 0, সি প্লাস 4 এর যোগফল হবে 0 এবং হাতে থাকবে 1, তাহলে সঠিক উত্তর হচ্ছে 10, তাহলে অপশন গ সঠিক। 10 নম্বর প্রশ্ন অধ্যায় 3 থেকে আসছে। এটি মূলত স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতির পার্থক্য থেকে প্রশ্নটা আসছে। আমরা যদি প্রশ্নটা একটু পড়ি, বলা হচ্ছে কোনটির স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয় না। তাহলে যদি একটু সংক্ষেপে বলে ফেলি, যে যেসব সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই, যেসব সংখ্যায় অঙ্কগুলোর স্থানীয় মান নাই, সেসব সংখ্যা পদ্ধতিগুলোতে অঙ্কের অবস্থানের পরিবর্তন বা স্থানের পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয় না। এখানে অপশন ক দেয়া আছে 1, অপশন খতে দেয়া আছে এফ এবং অপশন গতে দেয়া আছে হচ্ছে 101। 1 যদি আমি ডেসিমেল ধরে নিই, এফ হেক্সাডেসিমাল সংখ্যা এবং 101কে বাইনারি বা ডেসিমেল ধরলে ক, খ, গ এই তিনটি সংখ্যা হচ্ছে স্থানিক সংখ্যা। আমরা জানি স্থানিক সংখ্যায় অঙ্কের অবস্থান পরিবর্তনের সাথে সাথে তার মানের পরিবর্তন হয়। যেমন একটা সংখ্যা যদি আমি বলি 101, এটা নিয়ে যদি কথা বলি, যদি ধরে নিই এটা একটা ডেসিমেল সংখ্যা, কারণ ডেসিমেলে যেহেতু 0 এবং 1 আছে, আমি এটাকে ডেসিমেল ধরতে পারি। তাহলে ডেসিমেল সংখ্যা যদি হয়, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। এখানে দেখেন তাদের মানের এই 1, এটাও 1, এটাও 1, কিন্তু এই 1 মানে 1 আর এই 1 মানে কিন্তু 100। এমন কেন হলো? কারণ স্থানিক সংখ্যা পদ্ধতিতে অঙ্কের অবস্থান, যেমন এই 1 এর অবস্থান হচ্ছে 0, এই 0 এর অবস্থান হচ্ছে 1, এই 1 এর অবস্থান হচ্ছে 2। এই যে অবস্থান পরিবর্তনের সাথে সাথে বা স্থান পরিবর্তনের সাথে সাথে তাদের মানেরও পরিবর্তন হয়েছে, তাই ক, খ এবং গ সঠিক উত্তর হবে না। প্রশ্ন করা হচ্ছে মানের পরিবর্তন হয় না কোথায়, তাহলে সঠিক উত্তর হবে ঘ, কারণ ভি রোমান সংখ্যা, যেটাকে 5 বোঝানো হয়, এটি অস্থানিক সংখ্যা পদ্ধতির সংখ্যা, আর অস্থানিক সংখ্যা পদ্ধতিতে অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয় না, তাই সঠিক উত্তর হবে ঘ। যেমন আমরা যদি রোমান সংখ্যায় 3 লিখি, এই 3-এর এই আই এর মান হচ্ছে 1, এই আই এর মান হচ্ছে 1, এই আই এর মান হচ্ছে 1, তাই অবস্থান পরিবর্তনের সাথে সাথে এখানে অঙ্কগুলোর মানের পরিবর্তন হয়নি, তাই সঠিক উত্তর হবে ঘ। পরের প্রশ্নে বলা হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি কত চিহ্ন বিশিষ্ট ছিল। বেসিক্যালি মায়ানরা বীজভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত এবং তাদের সংখ্যায় মূলত 3 ধরনের চিহ্ন ছিল। তাহলে আমরা একটু চিহ্নগুলো দেখে আসি। চিহ্নগুলি একটা হচ্ছে এরকম বেস বলের মতো, এরকম, একটি হচ্ছে জাস্ট ডট, আরেকটি হচ্ছে এরকম রেখা। এই 3টে চিহ্ন। তাহলে আমরা সঠিক উত্তর ধরবো হচ্ছে গ কে। কেন? কারণ হচ্ছে গতে 3 থেকে 4 বলা আছে, খতেও 3 বলা আছে, বাট এখানে বলা হচ্ছে 2 থেকে 3। যেহেতু 2 সঠিক নয়, তাই আমরা 3 থেকে 4 এটাকে সঠিক ধরতেছি, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 7 to 8 সংখ্যাটি কোন সংখ্যা নয়। তাহলে এখানে বলা হচ্ছে ক ধনাত্মক, সংখ্যাটি কি ধনাত্মক সংখ্যা? যদিও সংখ্যাটি চিহ্নবিহীন, সামনে প্লাস বা মাইনাস নেই, তাই আমরা এটিকে ধনাত্মক ধরছি না। তারপরেও
যেহেতু আমরা জানি যে কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে আমরা সেটাকে ধনাত্মক ধরে নিই, তাহলে সংখ্যাটি ধনাত্মক সংখ্যা আমরা এই সেন্সে ধরে নিচ্ছি। বলছে কোন সংখ্যা নয়? ধনাত্মক সংখ্যা। ওকে, এটি অক্টাল সংখ্যা হবে না, কারণ অক্টালের অপশন খ সঠিক। অক্টাল সংখ্যা হবে না কারণ অক্টালের অঙ্ক হচ্ছে 0 থেকে 7। এখানে এই সংখ্যাটিতে 7 to 8, এটা অক্টাল হবে না। না হওয়ার কারণ হচ্ছে এখানে 8 রয়েছে, যে অক্টাল অঙ্কগুলোর মধ্যে 8 নাই, বাট এখানে 8 থাকার কারণে এই সংখ্যাটি অক্টাল হবে না। এই সংখ্যাটি ডেসিমেল হবে, কারণ ডেসিমেলে অঙ্ক হচ্ছে 0 থেকে 9। তাহলে 7 to 8 সবগুলো অঙ্কই 0 থেকে 9 এর মধ্যে রয়েছে। গ, এটি হেক্সাডেসিমেলও হবে, কারণ হেক্সার অঙ্ক হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। তাহলে 0 থেকে 9 এর মধ্যে এই অঙ্কগুলো রয়েছে, তাই সঠিক উত্তর খ হবে। ক, গ, ঘ ভুল, কারণ প্রশ্নে বলা হচ্ছে কোন সংখ্যা নয়। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1 বাইট প্রকাশ করার জন্য কতটি হেক্সাডেসিমেল সংখ্যার প্রয়োজন? 1 বাইট প্রকাশ করার জন্য প্রয়োজন হচ্ছে দুটি হেক্সাডেসিমেল অঙ্ক। সংখ্যা হবে না, এটা হবে অঙ্ক। এখন আসি কেন। আমরা জানি 1 বাইট সমান 8 বিট, তাহলে 1 বাইট ইকুয়াল টু 8 বিট। এখন আসি 8টা বিট যদি আমরা একটু লিখি 00000000, আমরা সবগুলো 0 ধরলাম। এখন আসি কেন 2টা হেক্সাডেসিমাল অঙ্ক লাগবে? কারণ আমরা জানি হেক্সার সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 4 বিটের। তাহলে এই 4টা জিরোকে প্রকাশ করতে একটা হেক্সাডেসিমালের 0 লাগবে, এবং এই 4টাকে প্রকাশ করতে একটা হেক্সাডেসিমাল 0 লাগবে। তাহলে 1 বাইট বা 8 বিট পরিমাণ ডাটাকে হেক্সায় প্রকাশ করতে 2টি হেক্সাডেসিমাল অঙ্কের প্রয়োজন হয়েছে। এটা কিন্তু সংখ্যা না, 2টি অঙ্ক মিলে একটি সংখ্যা, বাট যেহেতু বলা হচ্ছে কতটি হেক্সাডেসিমাল সংখ্যার প্রয়োজন, মূলত এটি হবে অঙ্কের প্রয়োজন। 2টি হেক্সাডেসিমাল অঙ্কের প্রয়োজন। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ক। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাইনারি সংখ্যায় পরিপূরক গঠন করা হয়। এখানে শুধু পরিপূরক বলা হয়েছে, 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরক কোনোটাই স্পেসিফিক করে বলা হয়নি। তাহলে যেহেতু 2 এর পরিপূরক বলা হয়নি, আমরা পরিপূরক বলতে 1 এর পরিপূরক ধরে প্রশ্নটা সলভ করব। এখানে 1 এর পরিপূরক গঠন করতে গেলে কোন একটি বাইনারি সংখ্যার, যেমন আমি একটা বাইনারি সংখ্যা লিখতেছি, 8 বিট রেজিস্টার চিন্তা করে 8 বিটের একটা বাইনারি সংখ্যা লিখলাম। এখানে 1 এর স্থলে 0 এবং 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0, 0 এর স্থলে 1, 0 1 0 1। তাহলে এইভাবে করে আমরা পরিপূরক করতে পারি। তাহলে 1 নাম্বার অপশনটা আমরা নিচ্ছি না, কারণ সংখ্যা কথাটা 2 এবং 3 উল্লেখ আছে। সংখ্যার 0 এর স্থলে 1 বসিয়ে, সংখ্যার 1 এর স্থলে 0 বসিয়ে, অপশন কতে কোথায় 1 এর স্থলে 0 বসি সেটা বলা হয়নি, তাই আমরা সঠিক উত্তর ধরে নিচ্ছি 2 ও 3। তাহলে সঠিক উত্তর হবে গ, 2 ও 3। সংখ্যায় 0 এর স্থলে 1 বসিয়ে এবং 1 এর স্থলে 0 বসিয়ে এই পরিপূরক করা হয়, এবং 1 এর স্থলে 0 এবং 0 এর স্থলে 1 বসিয়ে যে পরিপূরক করা হয় তাকে বলা হচ্ছে 1 এর পরিপূরক। একটু কথা এখানে বলে নেওয়া যাক, এই যে 1 এর স্থলে 0 এবং 0 এর স্থলে 1, এর পিছনে যে কারণটা রয়েছে সেটি এই প্রশ্নে উল্লেখ করা নাই। তাই শিক্ষার্থীদের এই কনসেপ্টটি বুঝতে হবে, কেন 0 এর স্থলে 1 এবং কেন 1 এর স্থলে 0। পরের প্রশ্নে যাওয়া যাক। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নেগেটিভ বোঝাতে কোন বিট ব্যবহৃত হয়? নেগেটিভ বোঝাতে 1 ব্যবহৃত হয়। 1 কোনো একটি সংখ্যার সামনে বা বাইনারির সামনে রেজিস্টার বিটের যদি কথা বলি, তার সর্ববামের বিট যদি 1 হয় তাহলে চিহ্নটি হবে নেগেটিভ, এবং সর্ববামের বিট যদি 0 হয় তাহলে চিহ্নটি হবে পজিটিভ। যেহেতু প্রশ্ন নেগেটিভ বোঝাতে বলছে, নেগেটিভ বোঝাতে হলে সঠিক উত্তর হবে ঘ, যে যদি 1 থাকে তাহলে সেটাকে নেগেটিভ বোঝায়। পরের প্রশ্নে বলা হচ্ছে 4e5 একটি হেক্সাডেসিমাল সংখ্যা, সংখ্যাটির e এর স্থানীয় মান কত? আমরা জানি স্থানীয় মান বের করতে গেলে প্রত্যেকটি অঙ্কের অবস্থান জানতে হয়। e4 e5
একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এখানে ই এর অবস্থান জানতে চাওয়া হয়েছে, সরি ই এর স্থানীয় মান জানতে চাওয়া হয়েছে, তাহলে ই এর স্থানীয় মান হবে 0, 1, 2, এগুলো হচ্ছে অঙ্কের অবস্থান। তাহলে স্থানীয় মান কিভাবে বের করা হয়? যদি কোনো সংখ্যার ভিত্তির উপর তার অবস্থান বসানো হয় তাহলে তার স্থানীয় মান পাওয়া যায়। তাহলে ই এর স্থানীয় মান হচ্ছে 16 টু দি পাওয়ার 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 29 এর 2 এর পরিপূরক কোনটি? তাহলে 29 এর 2 এর পরিপূরক যদি আমাকে বের করতে হয়, আগে আমাকে শুধু 29 এর বাইনারি বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এই ধারাটি ব্যবহার করতে পারি। 16 এবং 8, 24, 4 এ 28, 1 এ 29। তাহলে 29 এর বাইনারি হচ্ছে 11101। আমরা জানি 5 বিটের কোনো রেজিস্টার হয় না, তাই এই 5 বিটের সামনে আরো 3 বিট মিলিয়ে আমরা 8 বিট রেজিস্টার ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য, এবং রেজিস্টার মেমোরিতে সর্বমেমোরি যদি শূন্য থাকে তাহলে চিহ্নটি হয় পজিটিভ, তাহলে এটি হবে +29। এখন যদি আমাকে 2 এর পরিপূরক করতে হয়, প্রথমে আমাকে 1 এর পরিপূরক করতে হবে। আর 1 এর পরিপূরক মানে হচ্ছে 1 এর স্থলে 0, 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0, 0, 0, 1, 1, 1। এটা হচ্ছে আমার 1s কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। তার সাথে 1 যোগ করলে আমি 2 এর পরিপূরক পাবো। তাহলে 0 সাথে 1 যোগ করলে 1, হাতে কোনো কিছু নাই, 1, 0, 0, 0, 1, 1, 1। তাহলে এটা হচ্ছে আমার 2 এর পরিপূরক, অর্থাৎ -29 এর বাইনারি। এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 111 00011, 111 00011। সঠিক উত্তর হচ্ছে ক। এখানে বলা হচ্ছে BCD এর সমতুল্য মান কোনটি? প্রশ্নটি হেক্সাডেসিমেলে আছে এবং একটি অপশন হেক্সাডেসিমেলে আছে। আমরা দেখব যে সবকটাকে যোগ করলে এই অ্যান্সারটা পাওয়া যায় কিনা। তাহলে BCD, আমরা জানি B এর সমতুল্য মান হচ্ছে 11, C এর সমতুল্য মান হচ্ছে 12, D এর সমতুল্য মান হচ্ছে 13। সেক্ষেত্রে যদি আমি যোগ করি তাহলে 13, 12, 25 আর 11 হচ্ছে 34। এই 36 এর সমতুল্য কোনো অঙ্ক হেক্সাডেসিমেলে নাই। তাহলে আমাকে হেক্সাডেসিমেলের ভিত্তি 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16 × 32, ভাগশেষ হচ্ছে 4, 4 হাতে আছে 2, 2, এখানে আছে 26, কিন্তু আমার হচ্ছে 24, তাই এটি সঠিক উত্তর হলো না। তাহলে অপশন গ ভুল। এখন আমাকে দেখতে হবে অক্টাল হয় কিনা। আমি যদি অক্টালে রূপান্তর করি, আমাকে 4 এর জন্য আগে তার বাইনারি কোড বের করতে হবে। তা হচ্ছে 1 0 0, 4 বিটের সম্পর্ক হেক্সার সাথে বাইনারি, এবং 2 হবে 0 0 1 0। এটাকে যদি আমরা এখন অক্টালে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাকে 3 বিট করে ধরতে হবে। এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 4, আর এটা হচ্ছে আমার 0। তাহলে আমার 4 4, আমার অপশন খ হচ্ছে না। তাহলে গ হচ্ছে না, খ হচ্ছে না। এখন যদি আমি এই 2 4 কে ডেসিমেলে রূপান্তর করি, সেক্ষেত্রে কি করতে হবে? 2 4 একটি হেক্সাডেসিমাল সংখ্যা, তার প্রত্যেকটি অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা গুণ দিতে হবে। 2 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 1, 4 × 16 টু দি পাওয়ার 0, তাহলে 32 প্লাস 4, এটি হচ্ছে 36। তাহলে আমার ক হচ্ছে না। এখন আমি এই হেক্সাডেসিমালটিকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে 2 4 কে যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে 4 এর জন্য হচ্ছে 4 বিট, 1 2 4 8, 0 1 0 0, 0 1 0 0, এবং 2 এর জন্য হচ্ছে 0 0 1 0। তাহলে 2 এর জন্য হচ্ছে 0 0 1 0। আমরা যদি সামনের দুইটা 0 কে এলিমিনেট করি, তাহলে টোটাল সংখ্যাটি দাঁড়াচ্ছে 1 0 0 1 0 0। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে খ। পরের প্রশ্নে যাওয়া যাক। 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? সঠিক উত্তর হিসাবে 4টি অপশন দেয়া আছে। এক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে আমরা একটু দেখি। ক, ইন্টারনেট। ইউআরএল দ্বারা ইন্টারনেটকে প্রকাশ করা হয় না, কারণ ইউআরএল হচ্ছে কোনো একটি ওয়েব ফাইল বা ওয়েব পেজ বা ওয়েবসাইটের ঠিকানা। তাহলে অপশন ক ভুল। যদি বলে অপশন খ ভুল, কারণ ইউআরএল দ্বারা কোনো ডোমেইন নেমকে প্রকাশ করা হয় না, বরং ডোমেইন নেম হচ্ছে ইউআরএল এর একটি অংশ। অপশন গ ভুল, কারণ ইয়াহু একটি সার্চ ইঞ্জিন, ইউআরএল দ্বারা কোনো সার্চ ইঞ্জিনকে বোঝানো হয় না। এখন আসি ঘ, ফেসবুক।
যদি আমি ফেসবুক শব্দটাকে নিই তাহলে ফেসবুক শব্দটা মূলত একটা ডোমেনের নেম, এটা একটা ডোমেন নেম, তাই এটা সঠিক উত্তর হবে না। এখানে দেখতে পাচ্ছি অপশন খ এবং অপশন ঘ দুটি ডোমেন নেমকে নির্দেশ করতেছে, ডোমেন নেমকে নির্দেশ করে, তাই এই দুটি সঠিক উত্তর হবে না, কারণ ইউআরএল এর একটি অংশ হচ্ছে ডোমেন নেম। ক হচ্ছে ইন্টারনেট, গ ইয়াহু, তাহলে এখানে সঠিক উত্তর নেই। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে HTML হলো অপশন ক ওয়েব ব্রাউজার, HTML কোনো ব্রাউজার নয়। অপশন খ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে অপশন খ সঠিক, কারণ HTML এর পূর্ণরূপে HTML, এই এম মানে হচ্ছে মার্কআপ, মার্কআপ এবং এই এল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাহলে HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার খ। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি এমটি ট্যাগ? এখানে ক দেয়া আছে অ্যাঙ্কর ট্যাগ, তাহলে অ্যাঙ্কর ট্যাগের বেলায় অ্যাঙ্কর ট্যাগের শুরু আছে এবং অ্যাঙ্কর ট্যাগের শেষ আছে, তাই এটি একটি কন্টেইনার ট্যাগ। খ সুব ট্যাগ বলা হচ্ছে, এটি একটি টেক্সট ফরম্যাটিং ট্যাগ যার ওপেনিং আছে এবং ক্লোজিং আছে, তাহলে এটিও একটি কন্টেইনার ট্যাগ। গ এটি একটি কন্টেইনার ট্যাগ, আনঅর্ডারড লিস্ট শুরু করতে ইউএল ট্যাগ ইউজ করা হয়, এখানে তার ওপেনিং এবং ক্লোজিং আছে। অপশন গ এটি হচ্ছে ভুল, কারণ ইমেজ ট্যাগের ওপেনিং থাকলেও ক্লোজিং নেই এবং সে কোনো কন্টেন্টকে ধারণ করে না বলে অপশন গ সঠিক, এটি একটি এমটি ট্যাগ। এখানে একটি ছোট সিনট্যাক্স দেয়া আছে HTML এর, বলছে এর ফলাফল নিচের কোনটি? এখানে এ একটি নরমাল টেক্সট, সুব ট্যাগের মধ্যে দেয়া আছে টু, সুব ট্যাগ ব্যবহার করা হয় সুপার স্ক্রিপ্ট করার জন্য, সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট কোনগুলো? যে লেখাগুলো উপরে থাকে সেগুলো হচ্ছে সুপার স্ক্রিপ্ট, তাহলে যেহেতু সুপার স্ক্রিপ্ট বা সুব ট্যাগের মধ্যে টু আছে তাহলে টু উপরে থাকবে এবং পরে বি নরমাল টেক্সট, তাহলে সঠিক উত্তর হবে এ স্কয়ার বি, সঠিক উত্তর হচ্ছে খ। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোস্টিং করার জন্য ওয়েবসাইট কোথায় আপলোড করা হয়? সঠিক উত্তর হচ্ছে গ, হোস্ট করার জন্য একটি ওয়েবসাইট তৈরির পর সেটিকে হোস্ট করার জন্য সেটিকে ওয়েব সার্ভারে আপলোড করা হয়। 24 হাইপার লিংকের বৈশিষ্ট্য হলো একটি হাইপার লিংক নীল রঙের থাকে, নীল, ওর কালার হয় ব্লু বা নীল। 2 বলা হচ্ছে এখানে লেখার প্রম তৈরি করে না, হাইপার লিংক কোনো লেখার প্রম তৈরি করে না, তবে হাইপার লিংক হচ্ছে টেক্সটের বা ক্যারেক্টারের সিকোয়েন্স, এটা আমরা বলতে পারি, তাহলে সঠিক উত্তর হিসেবে 2 আসতেছে না। 3 বলা হচ্ছে টেক্সটে আন্ডারলাইন থাকে, অর্থাৎ যদি কোনো টেক্সটকে হাইপারলিংক করা হয় তবে সেটা আন্ডারলাইন অবস্থায় থাকে, তাহলে আমরা 1 এবং 3 এই দুটিকে সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাটিং ট্যাগ হলো, এখানে অপশন 1 এবং 2 সঠিক, অপশন 3 সঠিক নয়, কারণ অপশন 3 বলা আছে ওএল ট্যাগ, এই ওএল ট্যাগ ব্যবহার করা হয় অর্ডারড লিস্ট তৈরির ক্ষেত্রে, তাই এটি টেক্সট ফরম্যাটিং ট্যাগ নয়। টেক্সটকে ফরম্যাট করার জন্য 1 নাম্বার আই ইতালিক ট্যাগ ব্যবহার করা হয়, লেখাগুলোকে ইতালিক ফর্মে লেখার জন্য এরকম করে। অপশন 2 বলা হচ্ছে স্ট্রং, স্ট্রং ট্যাগ ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে লেখার গুরুত্ব বোঝানো বা এমফাসাইজ করা, কিন্তু স্ট্রং এর আউটপুটটা হচ্ছে বোল্ড এর মতো, তাই লেখার গুরুত্ব বোঝানোর জন্য স্ট্রং ট্যাগ ব্যবহার করা যায় বা হয়, তাই এই ক অপশন ক 1 ও 2 সঠিক, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ নেক্সট কোন কলেজের প্রশ্ন সলভ নিয়ে ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম।